আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। টিনের চালের ওপর চড়বড় করে একটানা বৃষ্টির জল পড়েই চলেছে। মনে হচ্ছে চাল ফুটো করে বর্ষার জল ভেতরে বসে থাকা লোক দুটোকে গুলির মতো বিদ্ধ করে মাটিতে শুইয়ে দেবে। জায়গাটা গাবতলা রিক্সা স্ট্যান্ড। টিনের সামান্য একটা ছাউনি ছাড়া আর সেরকম কিছু নেই এখানে। টিনের ছাউনিটাকে ঘিরে গড়ে ওঠা এই রিক্সা স্ট্যান্ডে মেরে কেটে বড় জোর 4টে রিক্সা থাকে। একটু আগে হরিপদ রিক্সায় প্যাসেঞ্জার নিয়ে চলে যাওয়ায় এখন শুধু রাখাল আর নবীন বসে বসে বিড়ি টানছে। বৃষ্টির তোড়টা রাত বাড়ার সাথে সাথে আরও বাড়ছে। আজ আর প্যাসেঞ্জার আসবে কিনা সন্দেহ। টিনের চালের পাশের গাব গাছটার দিকে তাকিয়ে রাখাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, না, এ তো আর সহ্য হয় না রে। আজ প্রায় 2 দিন হলো। কি হলো রে তোর? বসে বসে কি মাথার বেমো ধরেছে নাকি? এমন ছটফট করিস কেন? রাখাল হাতের বিড়িখানা ছুঁড়ে দিল বাইরে। তারপর নবীনের মুখের দিকে তাকিয়ে বলল, আর বলিস না, ওই বেটা কাবু, ও সালারে আমি টাকা ধার দিছি প্রায় 1 মাস হলো। আজ ফেরত দেবো, কাল ফেরত দেবো করতে করতে আজ দেখ না কতদিন হয়ে গেল। এবার মনে হয় সালার বাড়ি গিয়ে একেবারে থেতো করে দিয়ে আসি। হ্যাঁ, ওরে টাকা দিলি কেন? আমার কাছ দিয়েও তো নিয়ে গেছে এই 2 দিন আগে। তারপর দেওয়ার কোনো পাত্তাই নেই। বেটার হাতের কাছে পেলে বলে ঘুষি দেখালো নবীন একখানা। রাখাল আবার সামনের রাস্তার দিকে চোখ রাখলো। তাদের এই স্ট্যান্ডের 4 জন রিক্সাওয়ালার মধ্যে এই গাবুড়ি হাত টানের একটা দোষ আছে। টাকার জন্যে সে সব করতে পারে। এদিকে মদ গিলে সেই টাকাই উড়িয়ে নষ্ট করে। আজ 2 দিন সে বেটার কোনো পাত্তা নেই। এমন সময় আবার একখানা পুলিশের গাড়ি রাস্তা কাঁপিয়ে বৃষ্টির মধ্যে দিয়ে চলে গেল গাবতলার ভেতরের দিকে। এই ব্যক্তিদের ক্লাব ঘরে 3টে লাশ পাওয়ার পর দিয়েই কিরম পাড়ায় পুলিশ টল মারছে দেখেছিস? সারাদিনে আজ প্রায় 6 বার দেখলাম গাড়িটারে। টহল মারবে না বাবা গো, যেভাবে খুনগুলা করেছে তুই তো দেখিসনি, আমি দেখেছি একবারে। তার কথা থেমে গেল, কারণ দূর থেকে সাইকেল রিক্সার প্যাডেল করার ক্যাঁচকোট শব্দ ভেসে আসছে। কে বলতো? আওয়াজ শুনে তো ওই হারবজ্জাত গাবু মনে হচ্ছে। শেষ অব্দি 2 দিন পর স্ট্যান্ডে এলো। যা বলেছিস, এর আগেও ও ট্যাকানে এভাবেই গা ঢাকা দিয়েছিল। আজ 2 দিন পর দেখা দিচ্ছে, আসুক একবার। তার কথা শেষ করতে না করতেই রাস্তার ওপারে তাদের রিক্সা যেখানে থাকে সেখানে একটা লজ্জরে রিক্সা এসে থামলো। বৃষ্টির জন্য লোকটার মুখটা এখান থেকে বোঝা যাচ্ছে না। আরে ওটা গাবু না নাকি? এই গাবু তো এতটা লম্বা নয়। এ স্ট্যান্ডে নতুন কেউ এসছে নাকি? লোকটা বৃষ্টি মাথায় নিয়েই ছপ ছপ করতে করতে এসে ঢুকলো টিনের শেডের নিচে। নবীন আর রাখালের সামনে রাখা এমার্জেন্সির আলোয় লোকটার মুখটা বোঝা গেল। না, এটা গাবুই। তবে চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক দিন ঘুমোয়নি। চেহারা একেবারে অগোছালো, চুল উস্কো খুস্কো। বাবা, 2 দিন পর এলো আমাদের নবাবপুত্তর। টাকাগুলো নিয়ে সেই যে ডুব দিলি, আর তো কোনো পাত্তা নেই। বলি ভেবেছিসটা কি? আর টাকা টাকা পয়সা সবই তো মায়া। আসল সম্পত্তি হলো এই জীবনটা, বুঝলি? থাম থাম, হয়েছে। নেকুশে না করে টাকাগুলো ছাড় দেখি। গাবু কোনো কথা না বলে তেমনভাবেই তার মুখের দিকে আবার তাকালো। তখনই কড়কড় করে একটা বাজ পড়লো কোথাও। চারদিক আলো আলো হতেই দেখা গেল গাবুর কানের ওপর কেমন যেন রক্ত জমাট বেঁধে আছে। কি হলো? কথা কানে যাচ্ছে না নাকি? আবার যখন থানার লোক এখান দিয়ে যাবে তখন তাদের ডেকে বলবো তোরে 2-4 ঘা দিতে। দেবো রে বাবা, দেবো। আজ সব চুকিয়ে দেব। আমার হাতে বিস্তর টাকা এসেছে। খালি তোদের যেখানে বলবো সেখানে গিয়ে নিয়ে নিতে হবে। পারবি? নবীন আর রাখাল একে অপরের মুখ চাওয়াচাই করলো। নির্ঘাত কোনো ফোন দিয়ে এটেছে আবার টাকা না দেওয়ার তাল করেছে। দুজনে এবার চাপ দেবে, টাকা আজ বের করেই ছাড়বে। এমন সময় পুলিশের গাড়িটা টিনের ছাউনির সামনে এসে দাঁড়ালো। জিপে খোদ থানার বড়বাবু বসে আছেন। ওদের দিকে তাকিয়ে বললেন, মদ নিয়ে বসেছিস নাকি তোরা? কি না স্যার, আমরা তো প্যাসেঞ্জারের অপেক্ষা করছি।
আমরা মদ টদ খাই না স্যার। হ্যাঁ, না খেলেই ভালো। পাড়ায় খুন খেড়াপি হচ্ছে, বেশিক্ষণ এখানে বসে থাকিস না। যত সব। এই চলো। জিপটা আবার রাস্তা কাঁপিয়ে সামনের দিকে চলে গেল। নবীন যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই হতভাগা, তোর মতলবটা কি বলতো? দেখলি তো বড়বাবুকে, বলে দিলে কিন্তু পেয়ে দিয়ে একেবারে। আহা, বলছি তো আমার হাতে অনেক টাকা আছে। আমার কথাটা শুনলে তবে না বুঝবি ব্যাপারখানা। নবীন ভাবলো শুনেই দেখা যাক কি বলতে চায়। বেগরবাই দেখলে না হয় খা কতক দেওয়া যাবে। বলল, কি বলতে চাস? কি এমন লটারি পেলি শুনি? লটারি? হ্যাঁ, লটারি বটে। শোন, বলছি সব। গাবু একবার দুজনের মুখের দিকে তাকালো। নবীন আর রাখাল জুলজুল করে তার কথা শোনার জন্য বসে আছে। সত্যি টাকার কথা শুনতে কার না ভালো লাগে। হ্যাঁ শোন, তবে দুদিন আগের কথা। আমি তখন এখান দিয়ে বেরিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি হাতুলিয়া স্টেশনের বাইরে। সেই সন্ধে থেকে একটাও প্যাসেঞ্জার জোটেনি। আর এদিকে আকাশে মেঘ জমে আছে বিস্তর। যে কোনো সময় হয়তো একেবারে ঝমঝম করে মুষলাধার নেমে পড়বে। আজই নবীনের থেকে প্রায় 200 টাকা ধার করে এনেছি। বলেছি কাল বিকেলে ফেরত দেব, কিন্তু একটু লাল জল না হলে আবার আমার চলে না। কি করা যায় ভাবছিলাম এক মনে। এমন সময় একটা লোক হেলতে তুলতে স্টেশন ছেড়ে বেরোলো। আমি দূর থেকেই দেখে একটু চনমনে হলাম। নির্ঘাত প্যাসেঞ্জার। আর আমি ছাড়া কোনো রিক্সা টিক্সাও ছিল না ওখানে। লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। বুঝলি তো, রাস্তার আলোয় দেখে মনে হলো বেশ পাকাপোক্ত দেহ। গায়ে একটা সাদা পাঞ্জাবি, হাতে সোনার আংটি। কিন্তু এই গরমেও বেড়ার গলায় একটা সুন্দর দেখতে মাফলার জড়ানো। বড় লোকের বড় বড় শখ আর কি। কোথায় যাবেন বাবু? বৃষ্টি আসবে তো এক্ষুনি, চলেন ছেড়ে দিয়ে আসি। যাবো 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 বলেই তো তোর কাছে এলাম রে ভাই। কথাটা শুনে মনে হলো লোকটার গলাটা কেমন যেন কেঁপে কেঁপে যাচ্ছে। তা কোথায় যাবেন বাবু? ওই হাড়তলা হাটের দিকে যাবেন নাকি? হাড়তলা হাট? সেখানে তো হাড় গিলে লোকেরা যায় রে। আমি যাবো নস্কর পড়ার ওই মৃত্যুদের ক্লাব বাড়ির ওখানে। এতদূর শুনে হঠাৎ রাখাল কি একটা ভেবে বলে উঠল, তুই দুদিন আগে মৃত্যুদের ক্লাব ঘরের ওখানে ছিলি নাকি? বলিস কি? তাছাড়া আর বলছি কি, আমিও তো ছিলাম ওখানে। বুঝলাম, তা দেখিসনি ওখানে ওই দুটো লোক কি করে খুন হলো? তুই জানিস নাকি কিছু? জানি রে, বলছি সবটা শোন। তা লোকটাকে তুলে নিলাম আমার রিস্কায়। নস্করপাড়া হাতুলিয়া স্টেশন থেকে প্রায় আধা ঘন্টার পথ। জানিস তো তোরা, আমি হুড টেনেই বসেছিলাম যাতে বৃষ্টি শুরু হলে গায়ে জল না লাগে। লোকটা কিন্তু ঝিম মেরে বসেছিল সিটের ওপর। রিক্সার হুডের আড়ালে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল এ লোকটাকে আমি কোথায় দেখেছি। জিজ্ঞাসা করতেও সাহস হচ্ছিল না। তা তোর নাম কি? বাড়িতে কে কে আছে? বাড়িতে আর কে থাকবে স্যার? আছে এক খেকি মার্কা পিসি, রক্ত চুষে নেয় গো আমার। কি বলবো আর স্যার, গরিব মানুষ, টাকা পয়সা না থাকলে যা হয় আর কি। বটে বটে, তা আমি একটা কাজ বললে করতে পারবি? টাকা দেব, যা চাস বল, করবি? লোকটার কথায় কেমন যেন একটা ইয়ে সুর। বুঝলি তো, আমার কেমন যেন গাটা ছমছম করে উঠলো। তাও বললাম, হ্যাঁ বলেন, করবো না কেন? টাকা দিলে তো কাজ করবই। শোন, আমি যখন মৃত্যুদের ওখানে যাব, তুই আমার সাথে সাথে থাকবি। যখন বলবো তখন একটা জিনিস ওদের থেকে নিয়ে নিবি, আর আমাকে আবার ওই হাতুলিয়া স্টেশনে ছেড়ে দিয়ে আসবি। কি, পারবি না? হ্যাঁ হ্যাঁ, সে আর পারবো না কেন? আমি ভাবলাম কি না কি করতে বলছেন। শোন, আর একটা কথা বলে রাখি, ওখানে হয়তো এমন কিছু দেখবি যাতে ভয় টয় পেতে পারিস, কিন্তু ঘাবড়াস না, কাজটা করে দিস শুধু।
যত টাকা চাইবি তত পাবি। আমার কথাটা শুনে মাথাটা যেন টাল খেলো একটু। ভয় পাবো কেন বুঝলাম না। তা যাকে টাকা দিলে আমি মানুষ খুনও করতে পারি, জানিসই তো। এই গাবতলার সামনে দিয়ে যেতে যেতেই ঝুমঝুম করে বৃষ্টি নামলো। বাজও পড়তে শুরু করলো চারদিকে। কড় করে বাজের আলোতে মনে হলো লোকটার মুখে একটা কুটির মার্কা হাসি। তা হাসুক গে, আমার কি। বৃষ্টি মাথায় নিয়েই আমরা পৌঁছালাম নস্কর পাড়ার মধ্যে। তখন রাত প্রায় 10:30। চারদিকে একটা কুকুরও নেই, শুধু রাস্তার হেডলাইটগুলো জ্বলে আছে। আমি রিস্কাটা থামালাম ওই মৃত্যুদের ক্লাব ঘরের সামনে। ক্লাব ঘরটা জানিসই তো, জংলা মতো জায়গাটার ঠিক পাশে। লোকজন কেউ যায় না, একবারে নিঝুম তখন চারিদিক। লোকটা রিস্কা থেকে নেমে ক্লাব ঘরের দিকে তাকালো। ক্লাব ঘরের মধ্যে তখন আলো জ্বলছে। ঘরের বাইরে দুটো দামি বাইক দাঁড় করানো। ভেতরে মনে হয় মৃত্যুদের ছোট ছেলে তার দলবল নিয়ে আড্ডা দিচ্ছে। লোকটা ঘট করে এগিয়ে চলল দরজার দিকে। আমিও চললাম তার পেছন পেছন। বুকটা ধুরধুরু করছিল, জানিস তো। মৃত্যুদের ছোট ছেলের স্বভাব চরিত্র ভালো না, গুন্ডা একখানা। কোথায় কোথায় যে কি করে বেড়ায় তার কোনো ঠিক নেই। লোকটা দরজায় খটখট করলো। ভেতরে লোকজনের নড়াচড়া যেন বেড়ে গেল সঙ্গে সঙ্গে। সব যেন সতর্ক হয়ে গেছে। পায়ের আওয়াজ শোনা গেল। কেউ উঠে এলো দরজার সামনে। চলে যায় এখান দিয়ে, নইলে। দরজা খোল, তোদের বাপ আমি, খোল বলছি। লোকটার কথা শুনেই ভেতরের লোকজন যেন আরো সতর্ক হয়ে গেল। কয়েক মুহূর্ত কেটে গেল, তারপর খুট করে খুলে গেল দরজাটা। দেখলাম 3জন লোক দাঁড়িয়ে আছে। একজনকে চিনলাম, মৃত্যুদের ছোট ছেলে। সবার চোখে দেখলাম কেমন যেন একটা ভয়। লোকটা কিন্তু তাদের মাঝখান দিয়েই গট করে ভেতরে ঢুকে গেল। আমিও ঢুকলাম তার পেছন পেছন। এরা এরকম ভাবে সিটিয়ে দাঁড়িয়ে আছে কেন বুঝলাম না। কি হলো রে? ও বাবা, পার্টি করছিলি দেখছি। বাহ বাহ, তা ভালো। আমাকেও দে দেখি এক পাত্তর। আপনি এখানে মানে কি করে? এই তুই শালা ঠিক করে। কথাটা বলতে বলতে সে পাশের দাঁড়ানো সন্ডাটার দিকে ঘুরল। সন্ডাটার মুখ তখনও খোলা ট্রাঙ্কের মতো হয়ে আছে। সে আমতা আমতা করে বলে উঠল, আমি তো শুধু বস্তায় ভরেছিলাম, ওই সুয়ার নেপলাটা ফেলে দিয়ে এসেছিল। আর মানে কি বলতে চাস? আমি ঠিক করে কিছু করতে পারি না। আমি ঠিকই ফেলে দিয়ে এসেছিলাম ডোবায়। বস তুমি ঠিক করে। কি বলতে চাস? আমার হাতের কাজ তোরা জানিস না বুঝি? আমি লোকটা হাত তুলে এবার ওদের থামালো। তার মুখে মিটি মিটি হাসি, যেন খুব মজা পেয়েছে এদের কথায়। থাম থাম, তা আমার ব্যাগটা কোথায় রেখেছিস তোরা? বসের কাছে আছে, আমরা কিছু জানি না। ও বাবা, আমি সরে না যেতে বিনোদ মিত্তির বশ হয়ে গেল। তা ভালো। দাও হে বিনোদ মিত্তির, আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও। দেখলাম মৃত্যুদের ছোট ছেলের মুখের রং পাল্টে গেল। সে তার সাথের দুজনের দিকে রক্তচক্ষুতে তাকিয়ে এগিয়ে গেল ঘরের মধ্যেকার তাকের দিকে। একটা ব্যাগ টেনে বের করলো সেখান দিয়ে। তারপর দেখলাম একটা পিস্তলও বের করলো। দেখে আমার রক্ত জল হয়ে গেল সেখানেই। এ ব্যাগটা একার তোমার নয়, এই কাজটা আমরা সবাই মিলে করেছি। ক্ষমতা থাকলে এসে নিয়ে যাও। লোকটা তার দিক থেকে চোখ ফিরিয়ে হট করে আমার দিকে তাকিয়ে বলল, কি কথা হয়েছিল মনে আছে তো? যাও, টাকার ব্যাগটা নিয়ে এসো। যা কথা ছিল সে অনুযায়ী যা চাইবে তা পাবে। যাও। ও, ওই জন্য ওই হারকিলেটারে সঙ্গে এনেছো? বেশ, আয় বেটা আয়, নিয়ে যা। ওর হাতে বন্দুক। আরে মশাই, আপনি কি পাগল হলেন নাকি? না না, আমি পারবো না, আমি চললুম বলে আমি দরজার দিকে হাঁটা দিলুম। এই খুনেদের মাঝে থাকলে বেঘরে পিরান্ডা যাবে আমার। চাচা, আপন প্রাণ বাঁচা। কিন্তু সেই অন্য লোক দুটো দরজা আটকে দাঁড়ালো, বেরোতে দেবে না আমাকে। দুজনে ভয়ে ভয়ে সেই লোকটাকে দেখলেও স্বভাব আর যাবে কোথায়।
তা আমাকে খুন করতে চাও বুঝি বিনোদ? কিন্তু আর কতবার একটা মানুষকে খুন করবে বাবা? কথাটা শুনে বুঝলাম আমি ঠিকই সন্দেহ করেছিলাম। এটা মানুষ নয়, কারণ ও যতবার আমার ধারে কাছে এসে দাঁড়িয়েছে আমার যেন ঠান্ডায় হাড় অব্দি জমে গেছে। দেখলাম মিত্তিরদের ছোট ছেলে কাঁপা কাঁপা হাতে বন্দুকটা তুলে ধরলো, তার মুখখানা ভয়ে সাদা হয়ে গেছে একেবারে। হঠাৎ খুট করে শব্দ হলো, ওই ষণ্ডা লোক দুটো দরজা খুলে ফেলেছে। এবার সেই লোকটা দু হাত বাড়িয়ে খপাত করে চেপে ধরলো ওদের ঘাড়। দুজনের মুখ যন্ত্রণায় বেঁকে গেল যেন। কে বাবারা, পালাচ্ছ যে? কাল তোরা তিনজন মিলে সব টাকা আত্মসাৎ করার জন্য আমাকে কুপিয়ে কুপিয়ে খুন করলে, কিন্তু বাবারা টাকা বুঝলে না? টাকার মায়া বড় মায়া। তাই তো উঠে এলাম ওই মজা ডোবা থেকে। ওই টাকাটা আমার চাই, বুঝলি? আমার চাই। বলেই মর মর করে তাদের ঘাড়গুলো আঙুলের চাপে ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিল। লোক দুটোর মাথা ঘাড়ের দুদিকে ঝুলে গেল। ভয়ানক কাণ্ড। এমন সময় মিত্তিরদের ছোট ছেলে সেই ব্যাগখানা ছুড়ে দিল লোকটার দিকে। ব্যাগটা লোকটার মাথায় লাগতেই কি দেখলাম জানিস? মাফলারটা খুলে পড়ে গেল একদিকে, আর মাথাটা জপাত করে মাটিতে গড়িয়ে পড়লো সঙ্গে সঙ্গে। মাথাটা কাটা, মানে এরা গলা কেটে খুন করেছিল একে। মাথাটা গড়িয়ে গড়িয়ে আমার পায়ের কাছে এসে থামলো। ঘরের আলো অন্ধকারে দেখলাম তার মুখে দাঁত বের করা হাসি। কি টাকার জন্য সব করতে পারিস বললি যে? নে, আমার মাথাটাকে তুলে বসিয়ে দে দেখি। বসিয়ে দে। এমন সময় মিত্তিরদের ছোট ছেলেটা দুত্তার করে দৌড়ে বেরিয়ে গেল বৃষ্টির মধ্যে। তার গলায় এক মারণ চিৎকার। ঘরের মধ্যের মূর্তিটা হাতের দুটো শরীরকে দুদিকে ছুঁড়ে দিল, তারপর দু হাত সামনে বাড়িয়ে সেটাও বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। কি রে, কথা কানে যাচ্ছে না? আমার বডিটা বেরিয়ে যাচ্ছে তো। কি রে? আমার কিন্তু তখন চোখ পড়েছে সেই ব্যাগটার দিকে। সেটা সেখানেই পড়ে আছে, ব্যাগ ভর্তি টাকা। আমার বুকে যেন রক্তের চাপ বেড়ে গেল। আমিও এরপর দৌড়ে বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে। যা হোক করে এই টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে পারলেই শান্তি। সেই প্রেতের মাথাটা তখনও একভাবে চিৎকার করে যাচ্ছিল। আমি রিক্সা নিয়ে কেটে পড়লাম সেখান থেকে। কড়কড় করে আবার একটা বাজ পড়ল। গাবু এত দূর বলে জিম মেরে বসে থাকলো। রাখাল সেটা দেখে উত্তেজিত হয়ে বলে উঠল, তা কোথায় কোথায় সেই টাকার ব্যাগ? বলছি শোন, এখানেই সব শেষ হয়নি রে, আরো আছে। তারপর আমি রিক্সাটা নিয়ে হু হু করে জংলা রাস্তা দিয়ে বাড়ির দিকে চলেছি। মেন রোড ধরলে যে কোনো সময় যে কারোর চোখে পড়ে যাব। মনে কিন্তু আমার ফুরফুর করে প্রজাপতি উঠছে তখন। ওরে গাবু রে, তুই ভূতের মুখ থেকে টাকা ছিনিয়ে এনেছিস। ওরে আর পাই কে, দেখলে হবে, খরচা আছে। এবার আর বাংলা নয়, এবার ইংলিশ খাবো। হঠাৎ রিক্সার উপর থেকে কি একটা আমার মুখের সামনে এসে পড়লো। বৃষ্টির মধ্যে দেখলাম সেই লোকটার মুখ। সঙ্গে সঙ্গে আমার হাতের ব্যালেন্স গেল বিগড়ে। রিস্কা টিস্কা নিয়ে গিয়ে উল্টে পড়লাম পাশের একটা শুকনো পুকুরের মধ্যে। চোখে মুখে যেন অন্ধকার নেমে এলো আমার। বেশ কিছুক্ষণ পরে কিন্তু জ্ঞান হলো আমার। উঠে দাঁড়িয়ে দেখলাম রিক্সাটা দলা পাকিয়ে গেছে, আর আমার বডিটা পড়ে আছে তার পাশেই। ঘাড়টার ভেঙে একেবারে একাকার দশা। চারদিক চুপ। গাবু যেখানে বসে আছে সেখানে যেন চাপ চাপ অন্ধকার। দুজনের গলা শুকিয়ে কাঠ। এবার যা শুরু হলো, তাদের হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে বেরিয়ে আসতে চাইল গলা দিয়ে। গাবুর মাথাটা কটাস করে একপাশে হেলে পড়ল, মুখে ছড়িয়ে পড়ল
এ কান থেকে ও কান অব্দি একটা হাসি, দুটো চোখ জ্বলছে হলুদ পুঁতির মতো। কি রে, নিবি না তোদের পাওনা টাকা? মৃত্যুর ছোট ছেলে আর ওই লোকগুলো মিলে ওই টাকা ডাকাতি করে এনেছিল কলকাতা থেকে। ওই লোকটা ছিল ওদের মাথা। সেই টাকার জন্যই তিনজন মিলে খুন করেছিল তাকে। তারপর সেই টাকা নিয়ে পালাতে গিয়ে আমিও ঘাড় ভেঙে মরলাম। এবার বল, নিবি না টাকা? প্রবল অট্টহাসির শব্দে ভরে উঠল গাবতলার রিক্সা স্ট্যান্ড। টিনের চালে তখনও বৃষ্টির শব্দ হয়ে চলেছে একই ছন্দে। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে ওর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।